এখতিয়ারের বাইরে উনি কোনো দায়িত্ব নেন নাই। যদি আমি আপনাকে বিরক্ত করি নাই, না আপনি মাঝখানে বলেন না, না উনি যে আপনি যদি মাঝখানে বলেন আপনি বলেন, বলেন 3 মাসের মধ্যে নির্বাচন না করতে হলে ওই সংবিধান আপনি ওইটার জন্য সংবিধান বাতিল হয় না, ওইটার জন্য কেউ সংবিধান লঙ্ঘন করেছে, ওইটা দিয়ে প্রমাণিত হয় যে আব্দুল তুষার কাছে অনেকগুলি প্রশ্ন জমেছে। আব্দুল তুষার, আমি জানি যে প্রশ্নগুলো উত্তর দিতে চাইছিলেন। সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন মানে সেনাপ্রধান সরকার তৈরির দায়িত্ব নেন নাই। সেনাপ্রধান নিরাপত্তা জনগণের, ওনার যেটা কাজ, ওনার যেটা এখতিয়ারের বাইরে উনি কোনো দায়িত্ব নেন নাই। যদি আমি আপনাকে বিরক্ত করি নাই, না আপনি মাঝখানে বলেন না, না উনি যে আপনি যদি মাঝখানে বলেন আপনি বলেন, বলেন আব্দুল তুষার বলেন। না বলেন দাদা। উনি যখন বলেছেন যে আমি দায়িত্ব নিলাম, উনি ওনার এখতিয়ারের মধ্যে দায়িত্ব নেবেন। উনি কি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন কোথাও বলেছেন? বলেন নাই। উনি একেবারে আইনের মধ্যে ছিলেন। উনি দায়িত্ব নিয়ে কি করেছেন? একটা সরকার তৈরিতে সহায়তা করেছেন, কারণ একটা সরকার লাগে দেশ চালাতে। এবং উনি দায়িত্ব নেওয়ার আগে, তাহলে নাহিদ যখন বলেছিল 4 তারিখে যে ডক্টর ইউনূসকে ফোন করে বা যেমনি করে থাকুক, উনি কোন দায়িত্ব নিয়েছিলেন? নাহিদ সরকার ঠিক করে দেওয়ার, প্রধান উপদেষ্টা ঠিক করে দেওয়ার, এইটা কিন্তু বলতে হবে। দ্বিতীয় হচ্ছে দেশে সংবিধান আছে, সেই সংবিধানের অধীনে 106 ধারায় রেফারেন্স নেওয়া হয়েছে, সেই রেফারেন্স নিয়ে এই সরকার এখানে তার দায়িত্ব নিয়েছে। তাহলে সংবিধান না থাকলে পরে একটা লিখিত সংবিধানের অধীনে 106 ধারায় রেফারেন্স নিয়ে সরকার গঠন করার পরে সংবিধান নাই, অলিখিত সংবিধান চালু হয়েছে, এটা কেউ বলতেও পারবে না। বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী এটা নিজেই একটা ভুল এবং অন্যায়। তৃতীয় হচ্ছে সেনাপ্রধানের কাছে বিএনপিও নির্বাচন চায় নাই। সেনাপ্রধানের কাছে কেন নির্বাচন চাইবে? বিএনপি নির্বাচন চেয়েছে, সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন চেয়েছে। কার কাছে চেয়েছে? কার কাছে চাইবে? রাষ্ট্র কি নাই হয়ে গিয়েছিল নাকি? রাষ্ট্রপতি নাই হয়ে গিয়েছিল? না আমি আপনাকে বলি, রাষ্ট্রপতি ছিল না, রাষ্ট্রপতি ছিল। তাহলে কার কাছে চাবে মানে কি? রাষ্ট্রপতি তো রেফারেন্স চেয়েছে এই সরকার তৈরি করার জন্য। রাষ্ট্রপতি যেখানে এক্সিস্টেন্ট, সেখানে বিএনপি চলে রাষ্ট্রপতির কাছেই চেয়েছে, কারণ তিনি তো একমাত্র সাংবিধানিক পদধারী। তাহলে এইটা মুখের উপরে চাপাই দিলে হবে? বিএনপি কোথাও বলেছিল যে সেনাপ্রধান আপনি নির্বাচন দেন, কিংবা ডক্টর ইউনূস নির্বাচন দেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন দেন? বরং বিএনপিকে তারা অন্তর্বর্তী সরকারে ঢোকানোর চেষ্টা করেছিল, বিএনপি ঢুকে নাই। কারণ বিএনপি একটা অসাংবিধানিক প্রসেসের মধ্যে ঢুকতে চায় নাই। বিএনপি এখনো পর্যন্ত কোনো অসাংবিধানিক কাজও করে নাই। তৃতীয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার 90 দিনের মধ্যে নির্বাচন না দিয়ে তারা বরং সংবিধানের বিরুদ্ধে গিয়ে এই লম্বা সময়টাকে কন্টিনিউ করেছে। এইটার জবাব অন্তর্বর্তীকালীন সরকার দিবে, এইটার জবাব বিএনপি দিবে কেন? আর যারা নির্বাচন চায় তারা দিবে কেন? আর নির্বাচন সময় মতো হয় নাই বলে কি সংবিধান রদ হয়ে যাবে? এটা কোথায় লেখা আছে? এইখানে বলা নাই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কিন্তু বলা আছে কয়টা আসন থাকবে। সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে 300 আসনের সংসদ হবে। তাহলে সেই 300 আসনের সংসদকে আপনি উচ্চকক্ষ করবেন, এটা কি হিসাবে আলোচনা করছেন? উচ্চকক্ষের কথা কোথায় সংবিধানে বলা আছে? অতএব ডক্টর ইউনূস ঠিকই বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, 300 আসনের নির্বাচন হবে। 300 আসনের নির্বাচন হওয়ার পরে যেহেতু সবাই ঐকমত্য হয়েছে, তাহলে জুলাই সনদ অনুযায়ী তারা এটাকে বাস্তবায়ন করবে 2 বছরের মধ্যে। এটা ওখানে অঙ্গীকারের মধ্যে লেখা আছে না? তাইলে যদি তারা অঙ্গীকার করে যে উচ্চকক্ষ দিবে, তাহলে তারা উচ্চকক্ষ দিবে। আর যদি অঙ্গীকার ভঙ্গ করে, সেটাও তখন আলোচনা হবে। এইখানে যদি কেউ সংবিধান নিয়ে যেতে চায়, কোথায় যাবে? আদালতে। যে এই সংবিধান কি লিখিত না অলিখিত, তাই না? আদালতের রেফারেন্স যেরকম নিয়েছে, এটার জন্য আদালতে যাওয়া যাবে মীমাংসা চাইতে। কারণ যদি কোনোভাবে কোনো কিছু সংবিধান বিষয়ক মীমাংসা না হয়, তাহলে মীমাংসাকারী কর্তৃপক্ষ হচ্ছে আদালত। এই আদালত কোন সংবিধানের অধীনে তৈরি হয়েছে? এই আদালতের ক্ষমতার উৎস কি? কোন সংবিধান? যে সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে জনগণই এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস। ফলে আদালতের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই জনগণ কিভাবে তার রায় দেয়? ভোটের মাধ্যমে দেয়। সংবিধানে অন্য কোনোভাবে জনগণের রায় নেওয়ার কথা বলা আছে? নতুন যে সংবিধানটা বানানো হবে, সেখানেও কি বলা থাকবে জনগণের ভোট ছাড়া অন্য কোনোভাবে সংবিধান হবে? যদি সেটা করে, তাহলে সেই সংবিধান জনগণ প্রত্যাখ্যান করবে। জনগণের রায় ছাড়া বাংলাদেশে আর কেউ কোনোভাবে ক্ষমতা পেয়েছে, এটা বলার কোনো অধিকার আছে? কেউ এটা বলে কিভাবে যে সেনাপ্রধান ক্ষমতার উৎস, সেনাপ্রধানের কাছ থেকে ক্ষমতা পেয়ে সরকার তৈরি হচ্ছে? মোটেও না। সেনাপ্রধান এটা কোনোদিন বলেন নাই। বরং সেনাপ্রধান নিজে নির্বাচনের জন্য চাপ দিয়েছেন, এবং সেনাপ্রধান একাধিকবার নির্বাচনের কথা বলেছেন। সেনাপ্রধান একাধিক বক্তৃতায় গণতন্ত্রের কথা বলেছেন, এবং আমি মনে করি যে উনি অত্যন্ত দায়িত্বশীলভাবে তার ইখতিয়ারের বাইরে একটা কাজও করেন নাই। এবং আমাদের সেনাবাহিনীও তার ইখতিয়ারের বাইরে যায় নাই। যেগুলো ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, সেগুলা এক্সিকিউটিভ অর্ডারে সেনাবাহিনীর উপর দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনী সেটা মেনে নিয়েছে। রেফারেন্সে এই সরকার তৈরি হয়েছে, এটা একদম ঠিক কথা। কিন্তু এই সরকারের যেসব এক্সিকিউটিভ ডিসিশন আছে, সেই ব্যাপারে যদি কারো আপত্তি থাকে, তাহলে কিন্তু রিট করার অধিকার এখনো জনগণের আছে। এই সরকার গঠনে কি বিএনপির কোনো কিছু ছিল না, স্টেক ছিল না? এই সরকার করার সময় ওইখানে জামাতে ইসলাম, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, এবং যারা যারা এখানে অংশ নিতে চেয়েছেন তারা নিয়েছেন, যারা অংশ নিতে চান নাই তারা নেন নাই।
এখন এই সরকার যখন তৈরি হয়েছে, এই সরকার তৈরির পিছনে সকল দলই সমর্থন দিয়েছে ওই মুহূর্তে। কেন দিয়েছে? কারণ একটি সরকার দরকার নির্বাচন করার জন্য। সকলেই মনে করেছে যে সরকার একটি সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেবেন, এবং এখন তো সরকার এই কাজটাই করতে যাচ্ছেন। এখন সরকার যদি ভবিষ্যতে নির্বাচন করেন, অলিখিত কোন সংবিধানের অধীনে নির্বাচনের আইন করার নিয়ম আছে? নির্বাচনী আইন, হ্যাঁ, নির্বাচনের পদ্ধতি বদল করা, নির্বাচনের আইন বদল করা, নির্বাচন কাদেরকে দিয়ে অনুষ্ঠিত হবে, সেখানে কারা কারা অংশ নেবে, এটা কোন সংবিধানে? অলিখিত সংবিধানে কোথায় কোথায় অলিখিত বলা সংবিধান আছে? নয়, কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে বাংলাদেশ যেটা বলা হয়েছে, সংবিধান পরিষ্কারভাবে লিখিত, আছে এবং অলিখিত সংবিধানটা কোথায় কিভাবে অলিখিতভাবে লেখা হয়েছে এটাও তো জানতে হবে, যে অলিখিতটা কার কাছে আছে, কার মাথার মধ্যে, কার ব্রেইনে। ওই যে একজন গবেষণা করেছে না, ব্রেইন নামে একটা ওরকম ব্রেইন, কার ব্রেইনের মধ্যে এটা আছে যে অলিখিতটা? বহেন রাজ্জাক আমাদের সাথে আছেন এবং তিনি উত্তর দিতে চাইছেন অলিখিত সরকার আসলে কার মাথা থেকে আসে। প্রশ্ন করেছেন সংবিধান, অলিখিত সংবিধান, কারণ এটা বহেন রাজ্জাক একসাথে বলেছেন যে শেখ হাসিনা পতনের পরপরে আসলে একটা অলিখিত সংবিধানে দেশ চলছে। কোথা থেকে আসলে এটা আসে, এটাও আমরা শুনি। তারপরে সংবিধান তো অলিখিত, আপনি লিখিত পাবেন? 72টা তো আছে, লিখিত আছে, আমাদের বই আছে। 72টা তো স্টপ হয়ে গেল। আমি আমার আপনারটা হ্যাঁ পাবো না লিখিত। তারপর একটা প্রশ্ন রাখছি, 7 তারিখ কার কাছে নির্বাচন চাইলো? উনি বলল রাষ্ট্রপতির কাছে। বিধানই তো নাই। নির্বাচন চাইতে হবে সরকার প্রধানের কাছে। সরকার প্রধান যখন যিনি সরকার প্রধান থাকবেন তার কাছে। তখন বাংলাদেশ না, কোনো রাষ্ট্র 1 মিনিটের জন্য সংবিধান, যখন সরকারের কেউ থাকে না, তখন রাষ্ট্রপতি এককভাবে থাকে, তখন তার কাছে থাকে। আমি শেষ করি, হ্যাঁ। দেশটা কিন্তু সমিতি না, ক্লাব না, একটা তামাশা না। একটা মুহূর্ত সংবিধান ছাড়া থাকতে পারবে না, একটা মুহূর্ত সরকার প্রধান ছাড়া থাকতে পারবে না। ওই 4 দিন তার কে দায়িত্বে ছিল? ওই 4 দিনের ব্যাখ্যাটা কি? নির্বাচন চাইলেও কার কাছে? স্পিকারের কাছে নির্বাচন চাওয়া যায়? স্পিকার কোথায়? নির্বাচন চাইতে হবে সরকার প্রধানের কাছে। সরকার প্রধানটা কে? আমি প্রশ্ন রাখলাম। আচ্ছা, প্রশ্নকে উত্তর দিবেন। প্রথম বিষয় হচ্ছে, আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে, প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রীর অবর্তমানে সরকার কিভাবে পরিচালিত হবে। তখনও স্পিকারের পদ শূন্য হয় নাই, এবং তখনও রাষ্ট্রপতি ওখানে আছেন, এবং সাংবিধানিক যদি আর কেউ না থাকেন তাহলে রাষ্ট্রপতি দেশ শাসন করবেন। রাষ্ট্রপতির হাতে জরুরি অবস্থা ঘোষণা করে। আমি যদি আইনের মানুষ না, শুনেন, আইন না, এটাই হচ্ছে আপদকালীন ব্যবস্থা। যদি না থাকে, ধরেন ভূমিকম্পে সবাই মরে গেছেন, রাষ্ট্রপতি সাহেব বেঁচে আছেন, তাইলে ঘটনাটা কি হবে? রাষ্ট্রপতির কাছেই তা যাবে। অতএব যখন একটা সাংবিধানিক পদ অস্তিত্ব আছে, অন্য কেউ নাই, তখন ধরে নিতে হবে ওই সাংবিধানিক পদের কাছে আমরা গিয়েছি। আর সরকার নির্বাচন দেয় না, সরকার নির্বাচন দেয় না। সংবিধান অনুযায়ী নির্বাচন ঠিক সময় শুরু হয়, হবেই, সরকার থাকলেও হবে, না থাকলেও হবে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হইতেছে, যদি সরকার থাকলেও নির্বাচন হয়, সরকার না থাকলেও নির্বাচন হয়, তাহলে বিএনপি সাংবিধানিকভাবে নির্বাচন চেয়েছে। কার কাছে চেয়েছে? নির্বাচন চায় রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের কাছে নির্বাচন চায় মানে কি? রাষ্ট্র কিভাবে চলে? রাষ্ট্রের দায়িত্ব কি? তাহলে তো কিছু লাগবে না, রাষ্ট্রই চলুক। সরকার প্রধানের কাছে নির্বাচনে আজকে ইউনূস সরকারের কাছে নির্বাচন চাচ্ছে কেন? সে কি রাষ্ট্রের কাছে চাইছিলই তো 7 তারিখ, তাহলে আবার ডিসেম্বরের 25-এ গেল কেন? 7 তারিখ তো চাইছিলই যে 3 মাসের মধ্যে নির্বাচন, তাহলে আবার কেন 25শে ডিসেম্বরের মধ্যে চাইলো? এটা বললে হবে না। সরকার প্রধানের কাছে চাইতে হয়, এবং সরকার প্রধান সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দেয় নির্বাচন করার জন্য। 1, 2, আমি আবারও বলছি, সংবিধান মোতাবেক 3 মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন সংসদ ভেঙে যাওয়ার পর। আপনি সংবিধানের একটা ধারা মানবেন, আরেকটা মানবেন না, একটা অংশ মানবেন, আরেকটা মানবেন না, এটা হবে না। আপনি অলিখিত সংবিধান, ইউনূস সাহেব যে দায়িত্ব পালন করেছে সেটাই অলিখিত, এবং এটার জন্য জুলাই ঘোষণাপত্রের প্রশ্ন আসতেছে। সংবিধানে যদি থাকবে, আপনি সংবিধানে ঢুকতে পারছেন? কিভাবে ঢুকবেন? সংবিধানে তো বলাই আছে নির্বাচিত সরকারের কথা। নির্বাচিত সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করবেন, তাহলে নির্বাচিত সরকারটা কোথায়? এখন আসেন, এই প্রক্রিয়ার ভিতরে যদি আপনি নির্বাচনে যান, আমি সমাধান দিচ্ছি, এখানে মানে দুশ্চিন্তার কিছু নাই। এই প্রক্রিয়া যদি, যেহেতু আপনি ফেল করছেন, 3 মাসের মধ্যে নির্বাচন হয় নাই, এখন আপনি সংবিধানের মধ্যে নাই। এই সংবিধানের 7-এর ক ধারায় বলা আছে, পরে দেখে নিয়েন, যে যদি কেউ সংবিধান ভায়োলেট করে, সংবিধানের নিয়ম না মানে, কিংবা ভাঙার চেষ্টা করে, তাহলে সর্বোচ্চ শাস্তিতে তারা দণ্ডিত হতে পারে। এটা লেখা আছে। সুতরাং এই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, যেটার কথা সবাই বলছে, আমি তো বলছি সংবিধান ভায়োলেট হয় নাই। কোনটা? অলিখিত সংবিধান মানলে। যে কারণে ইউনূস সাহেব নির্বাচন দিচ্ছেন ফেব্রুয়ারির মধ্যে, এবং সবাই সেটা মেনে নিচ্ছে। এবং সেটা করার জন্য কি করতে হবে? আপনাকে জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে, সেখানে কিন্তু এই সরকারের মেয়াদ দেওয়া হয় নাই, ওইখানে মেয়াদটা দিতে হবে সংশোধন আকারে। যেই সরকারের মেয়াদ, এই সরকারের মেয়াদ 7ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এর ভিতরে একটা নির্বাচন কমিশন গঠন করবেন, এবং উনি নির্বাচন করে চলে যাবেন। এইটুক করে গেলে আপনি সংসদ পর্যন্ত যাদেরকে নিবেন সে বৈধ প্রক্রিয়া যাবে। নয়তো এই সংসদ নির্বাচন অবৈধ হবে, এবং তাদের যাওয়াটাই প্রশ্নবিদ্ধ হবে, এবং 5 বছর পরে হইল
এটার জন্য দণ্ড ফেস করতে হবে, নিশ্চিত থাকতে পারেন। আব্দুল নত্তুর স্যার, 5 বছর পরে কার দণ্ড এবং দণ্ড হবে না সেটার জন্য সংবিধানের থাকা না থাকার কোনো সম্পর্ক নাই। একটু আগে যে যুক্তিটা এসেছে যে সরকারের কাছে তো লোকে নির্বাচন চাইবে, আমরা কি শেখ হাসিনার কাছে নির্বাচন চাইতাম? মোটেও না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নির্বাচন করতে বাধ্য। ওইরকম সংবিধান থাকলে ওই সময় রাষ্ট্র যে পরিচালনা করবে ওটা দিতে তারা বাধ্য। অন্তর্বর্তীকালীন সরকার সেটা মানে নাই, না মানে থাকলে তাদের নিশ্চয়ই যুক্তিতর্ক আছে এটার পিছনে, সেটা তারা দিতে পারে। কিন্তু এই জন্য সংবিধান নাই, একটা অলিখিত সংবিধান চালু হয়ে গেছে, এই কথা কেউ বলতে পারবে না। এটা বলা, এই সংবিধান অনুযায়ী এটা বৈধতা নাই। দ্বিতীয় হচ্ছে, সংবিধানের বাইরে যদি কোনো কাজকর্ম হয় সেটা সংসদের মাধ্যমে র্যাটিফিকেশন করার নমুনা অতীতেও বাংলাদেশে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। ফলে এই সরকারের সময় কোনো ধরনের যদি অনিয়ম বা অন্য কোনো কিছু হয়ে থাকে তাহলে সংসদে বসে সেটাকে র্যাটিফাই করা, সেটাকে আইনে পরিণত করা, সেটাকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া এই সংবিধানের মধ্যেই বলা আছে। ফলে এইখানে বিচার আচার হবে কি হবে না এটাও ঠিক করবে আগামী নির্বাচিত সংসদ, সংবিধানের অধীনেই। এবং সংবিধানের 7 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, কি বলা আছে আমি কি আপনাদেরকে পড়ে শোনাবো? এক লাইনে বলতে পারেন। হ্যাঁ, সংবিধানের 7 অনুচ্ছেদে বলা আছে, খুব ভালোভাবে বলা আছে কি কথা, যে এই জনগণের ক্ষমতার উৎসটা আসলে কি। এই সংবিধান কার মাধ্যমে ক্ষমতায়িত? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষ থেকে কেবল সংবিধান অনুযায়ী সেই ক্ষমতা প্রয়োগ করা যায়। ফলে সংবিধানের বাইরে যদি কোনো ক্ষমতা প্রয়োগ হয়ে থাকে সেটা নিয়ে আদালতে যেতে পারবে, এটা জনগণের অধিকার। কেউ বলতে পারে না যে অলিখিত সংবিধান আছে জনগণ রিড করতে পারবে না। জনগণের অধিকার আদালতের কাছে হাজির হয়। আপনি জনগণ যেই হোক, সে জনগণের অধিকার ক্ষুণ্ণ করে কিভাবে? একজন বলে যে আপনি সংবিধানের বিরুদ্ধে কিছু হয়ে থাকলে জনগণ আদালতে যাবে, আদালতে গিয়ে রিড করবে, রিড করে আদালত সিদ্ধান্ত দিবে। তারপরে বলা আছে সংবিধান হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক। এটার উপরে জুলাই ঘোষণা, কোনো ঘোষণা, সেপ্টেম্বর অক্টোবরের ঘোষণা কিছু হইতে পারে না। আমি সরকারের একটা সমস্যার কথা বলি, আপনি দেখবেন ফেব্রুয়ারির বইমেলা তারা নিয়ে আসে ডিসেম্বরে, আইনা বলে এইটাই ফেব্রুয়ারির বইমেলা। তো এই ধরনের কাণ্ড কারখানা যদি কেউ করে, এটা তো চ্যালেঞ্জ হইতেই পারে, তাই না? পারে না? নিশ্চয়ই। এবার আসেন, আরো জায়গা আছে, আরো আছে। উনি একটা মজার কথা বলছেন, 3 মাসের মধ্যে নির্বাচন না করতে হলে ওই সংবিধান আপনি ওই ওটার জন্য সংবিধান বাতিল হয় না, ওটার জন্য কেউ সংবিধান লঙ্ঘন করেছে, ওইটা দিয়ে প্রমাণিত হয় যে কেউ সংবিধান মানে নাই, সংবিধান লঙ্ঘিত হয়েছে, সংবিধান বিলুপ্ত হয়ে গেছে। একটা আমাকে বলতেই হবে, একটা মানবেন আর আরেকটা মানবেন না, একটা করবেন আর আরেকটা করবেন না। এই কথাটা আমাদের রাজ্জাকি ভাই বলেছেন। তো যে একটা মানে আর একটা মানে না, সে নিশ্চয়ই নিজের পছন্দ অনুযায়ী মানে এবং মানে না। তো কেউ যদি তার পছন্দ অনুযায়ী সংবিধান তো পছন্দ অনুযায়ী যদি একটা মানে আর সংবিধান তো নাই, হ্যাঁ, তার মানে পছন্দ অনুযায়ী কেউ যদি সংবিধান নিয়ে নাড়াচাড়া করে, সংবিধান নিয়ে কেউ যদি পছন্দ অনুযায়ী নাড়াচাড়া করে, এর মানে এই না যে সংবিধান নাই। আপনি যদি 7ই নভেম্বর আমি যদি এখন এই কাপটা নিয়ে নাড়াচাড়া করি, আমি যদি কাপটা আমার পায়ের তলে রেখে দেই, তার মানে এই না যে এই কাপটা নাই, এই কাপটা আছে। আমি এটা নিয়ে তাল্টি বাল্টি করতেছি। নোয়াখালীর ল্যাঙ্গুয়েজে বলে তাল্টি বাল্টি করো না, চিটাগাংয়ের ল্যাঙ্গুয়েজে বলে লডর ফডর কইরো না। হ্যাঁ, লডর ফডর না করিও। এইটা নিয়ে লডর ফডর যদি কেউ করে তাহলে লডর ফডরকারী জবাব দিবে, আমি কেন জবাব দিব? আমি তো জনগণ।